সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা করোনা ক্রান্তিকালে যে যেখানেই আছো ভালো থাকো এটাই কামনা করি। তবে তোমরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারো সেজন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। আজকের ক্লাস ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র ব্যবস্থাপনার নীতি অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে টপ টিপস এবং সাজেশন দেওয়া হবে, যা পরীক্ষায় তোমাদের জন্য ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন থাকবে আশা করা যায়। এছাড়াও এই অধ্যায় থেকে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং বোর্ড প্রশ্নের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মডেল দেওয়া হবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো সুন্দর করে দেখবে। এখন ক্লাস করছি টপ টিপস। কোনটি সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনার কাজ করে? নীতি হলো কোনো কাজের সর্বজনগ্রাহ্য দিক নির্দেশনা। কোনো নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ পর্যায়ে কক্ষিগত করা হয়। কেন্দ্রীকরণ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কক্ষিগত করাকে কি বলে? কেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে কর্মীর ভূমিকা কমানো হয়? কেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নেওয়ার কর্মীর ভূমিকা বাড়ে? বিকেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায়? যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন ব্যবস্থাপনার কোন নীতির লক্ষ্য? শৃঙ্খলা। সকল কর্মীর প্রতি সুবিচার করা হেনরি ফেওলের কোন নীতির অন্তর্ভুক্ত? সাম্য। শ্রম বিশেষায়নের জন্য কোন কোন নীতি আবশ্যক? কার্য বিভাজন। নির্দেশনার ঐক্য ব্যবস্থাপনার একটি কি নীতি? চেইন অফ কমান্ড ব্যবস্থাপনার কোন নীতির মর্মকথা? জোড়াময় শিকল। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সমার্থক? সাম্য। আদেশ দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ব্যবস্থাপনার কোন মূলনীতির সমার্থক? নির্দেশনার ঐক্য। ডুয়েল সাবঅর্ডিনেশন বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? আদেশের ঐক্য। নির্দেশনার ঐক্য একক নির্দেশ। কোনো বিষয়ের সাথে জোড়াময় শিকল নীতি সম্পৃক্ত। কর্তৃত্ব প্রবাহ। এফ.ডব্লিউ. টেলর কোন দেশে জন্মগ্রহণ করেন? যুক্তরাষ্ট্র। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি চারটি, যা আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কী ধরনের বিপ্লব? মানসিক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মানবীয় দিক শ্রমিক নিয়োগ। হেনরি ফেওল কোথায় জন্মগ্রহণ করেন? ফ্রান্সে। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। হেনরি ফেওলের প্রথম নীতি কার্য বিভাজন। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বইটি কখন প্রকাশিত হয়? 1916। ফেওলের জীবনকাল 1841 থেকে 1925। সংগঠনের উচ্চ স্তরে কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন হয়? অনুধাবন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে একজন আদর্শ ব্যবস্থাপকের কোন দক্ষতা থাকা প্রয়োজন? ধারণাগত। একজন আদর্শ ব্যবস্থাপকের কী ধরনের দক্ষতা থাকা উচিত? মানবীয়। হিসাবরক্ষকের উদ্বৃত্তপত্র তৈরি কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা? কারিগরি। ব্যবস্থাপনার নিম্ন স্তরে কোন ধরনের দক্ষতার বেশি প্রয়োজন হয়? কারিগরি। প্রশাসনের অন্তর্ভুক্ত প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানের উচ্চ স্তরে অবস্থান করে পরিচালনা পর্ষদ। জ্ঞানমূলক প্রশ্ন। ফরাসি ভাষা স্পিরিট ডি কর্পস এর অর্থ কী? এর অর্থ হচ্ছে একতাই বল। কার্য বিভাজন নীতি কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ বা নীতি কয়টি? কার্য বিভাজন কি? নিয়মানুবর্তিতা কি? কর্তৃত্ব কি? উদ্দেশ্যের নীতি কি? ব্যবস্থাপনায় জোড়াময় শিকলের নীতি কি? খুবই গুরুত্বপূর্ণ।
ব্যবস্থাপকের দক্ষতা কি, ব্যবস্থাপকের তথ্যমূলক ভূমিকা কি, কারিগরি দক্ষতা কি, প্রশাসন কি, শৃঙ্খলা কি। রবার্ট এল ক্যাস ব্যবস্থাপকের কয়টি দক্ষতার কথা বলেছেন? মানবের সম্পর্কগত দক্ষতা কি? এই 15টা তোমরা আশা করি ভালো করে বই থেকে দেখবা। এছাড়াও তোমাদের যে হেনরি ফেলের যে 14টা নীতি আছে ওই নীতির থেকে বেশি প্রশ্ন হবে আশা করা যায়। আমি যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো সহকারে ভালো করে অনুধাবন করবা এবং এই মূল বই থেকে ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবা। ব্যবস্থাপনার নীতি কি? তোমাদের কিছু উত্তর সহকারে আমি জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি। এটি আমি আগেই ক্লাসে বলেছি, তারপরে বলছি কোনো কাজের নির্দিষ্ট নিয়মকানুন বা পথ নির্দেশিকাকে ওই কাজের নীতি বলা হয়। ব্যবস্থাপনা নীতি কি? এটাও আগে বলছি। ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু সত্য বা বিবৃতিকে বোঝায়, যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখায়। হেনরি ফেল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন? হেনরি ফেল ব্যবস্থাপনার 14টি নীতির কথা বলেছেন। রীতি কি? ব্যক্তির আচরণের নির্দিষ্ট ধারা বা নিয়মকানুনকে নীতি বলে। দায়িত্ব কি? তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সন্তোষজনকভাবে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা দায়বদ্ধতাকে দায়িত্ব বলে। নিয়মানুবর্তিতা কি? প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম নীতির আলোকে অধস্তন কর্মীদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যথাযথ আচরণ, শ্রদ্ধাবোধ, আনুগত্য ও সম্মান দেখানোই হলো নিয়মানুবর্তিতা। আদেশের ঐক্যনীতি কি? একজন কর্মী একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবে, এই নীতিকে আদেশের ঐক্যনীতি বলে। দ্বৈত অধীনতা কি? প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি একই সাথে একই সময়ে একের বেশি ঊর্ধ্বতনের সরাসরি অধীনে বা তত্ত্বাবধানে পরিচালিত হলে তাকে দ্বৈত অধীনতা বলে। নির্দেশনার ঐক্যনীতি কি? তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজ করার জন্য প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য বা মৌলিক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কর্মী ও সব বিভাগকে একই ধরনের নির্দেশনা দেওয়াকে নির্দেশনার ঐক্য বলে। ন্যায্য পারিশ্রমিকের নীতি কি? প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা প্রভৃতি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার নীতি হচ্ছে ন্যায্য পারিশ্রমিক নীতি। কেন্দ্রীকরণ কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কেন্দ্রীকরণ বলতে উচ্চ স্তরের ব্যবস্থাপকের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখাকে বোঝায়, অর্থাৎ সব সিদ্ধান্তই উচ্চ স্তর থেকে নেওয়াই হলো কেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন স্তরের ব্যবস্থাপকদের কাছে দেওয়াকে বলা হয় বিকেন্দ্রীকরণ। অর্থাৎ বিকেন্দ্রীকরণ হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অধস্তনদের হাতে ছেড়ে দেওয়া। শৃঙ্খলা নীতি কি? শৃঙ্খলা নীতি বলতে যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে নিয়োগ এবং উপযুক্ত বস্তুটি উপযুক্ত স্থানে স্থাপন করাকেই শৃঙ্খলা নীতি বলে। সাম্যতা কি? প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতি সমান আচরণ করা ও সকলকে সমান দৃষ্টিতে দেখাই হলো সাম্যতা। উদ্যোগ নীতি কি? কর্মীদের স্বাধীনভাবে চিন্তা চেতনা বিকাশের সুযোগ দেওয়াকে উদ্যোগ নীতি বলে। একতাই বল নীতির মূল কথা কি? কর্মীদের মধ্যে দলগত ও চেতনা সৃষ্টি ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুভূতি জাগানোকে একতাই বল নীতি বলে। নমনীয়তার নীতি কি? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সমন্বয়, সংশোধন বা পরিবর্তন করার সুযোগকে নমনীয়তার নীতি বলে। ভারসাম্যের নীতি কি? ব্যবস্থাপনার ভারসাম্যের নীতি বলতে প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিক, কর্মী ও বিভাগ উপবিভাগের কাজের মধ্যে মিল রাখা এবং সমতা রক্ষা করাকে বোঝায়। মিতব্যয়িতার নীতি কি? মিতব্যয়িতার নীতি অনুযায়ী দক্ষ ও কার্যকরভাবে সম্পদ ও উপকরণের ব্যবহারকে বোঝায়, যাতে অপচয় বা অপব্যবহার না হয়। ব্যতিক্রমের নীতি কি? ব্যবস্থাপনার উদ্দেশ্য অর্জনে বেশি গুরুত্বপূর্ণ কাজে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি
সহযোগিতা ও হস্তক্ষেপ করাকেই ব্যতিক্রমের নীতি বলে। জবাবদিহিতার নীতি কি? কাজ সম্পাদনের ক্ষেত্রে নির্দিষ্ট দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দেওয়ার দায়বদ্ধতা সৃষ্টি করাকে জবাবদিহিতার নীতি বলে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনায় গতানুগতিক পদ্ধতির পরিবর্তে আধুনিক বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর কাজের দক্ষতা বাড়ানো সহ সব দিকে দক্ষতা অর্জন করাই হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। মানসিক বিপ্লব কি? সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে ব্যবস্থাপনা ও কর্মীদের দায়িত্ববোধ ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন হলো মানসিক বিপ্লব। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন আমেরিকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রেডারিক উইন্সলো টেলর। এফ.ডব্লিউ. টেলরের কত সালে জন্মগ্রহণ করেন? এফ.ডব্লিউ. টেলর 1856 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। 1911 সালে প্রকাশিত ফ্রেডারিক উইন্সলো টেলরের বিখ্যাত গ্রন্থটির নাম কি? 1911 সালে প্রকাশিত ফ্রেডারিক উইন্সলো টেলরের বিখ্যাত গ্রন্থটি হল প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। হেনরি ফেওল ব্যবস্থাপকের কয়টি গুণের কথা উল্লেখ করেছেন? হেনরি ফেওল ব্যবস্থাপকের 6টি গুণের কথা উল্লেখ করেছেন, যথা শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, নৈতিক গুণাবলী থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কারিগরি জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। 1916 সালে রচিত হেনরি ফেওলের বিখ্যাত গ্রন্থটির নাম কি? 1916 সালে রচিত হেনরি ফেওলের বিখ্যাত গ্রন্থটির নাম অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল ইট জেনারেল। দক্ষতা কাকে বলে? সময়, অর্থ, উপকরণ ও শ্রমের অপচয় না করে সর্বোচ্চ ফল অর্জন করার সামর্থ্যকে দক্ষতা বলে। ব্যবস্থাপকীয় দক্ষতা কি? প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সামর্থ্য ও সম্ভাবনাকে সামনে রেখে উপকরণ ও সম্পদ সমূহকে সঠিকভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত ফল অর্জন করাকে ব্যবস্থাপকীয় দক্ষতা বলে। ধারণাগত দক্ষতা কি? কোনো নতুন অজানা বিষয় নিয়ে এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যকে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা বলে। সমস্যা অনুধাবনের দক্ষতা কি? মহনীয় ব্যক্তিত্ব কি? ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা কি? ব্যবস্থাপকের সিদ্ধান্তমূলক ভূমিকা কি? এবং প্রশাসন কি? তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসন হচ্ছে প্রতিষ্ঠানের যে স্তরে উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ও নীতি নির্ধারণ করা হয় তাকে প্রশাসন বলে। প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেওলকে আধুনিক প্রশাসনিক 1 নম্বর প্রশ্ন, প্রেষণা বলতে কি বোঝায়? কেন্দ্রীকরণ বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজকে কেন প্রশাসন বলা হয়? ব্যাখ্যা করো। আদেশের ঐক্যনীতি বলতে কি বোঝায়? এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থার জনক বলা হয় কেন? আদেশের ঐক্যনীতিটি ব্যবস্থাপনার জন্য কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ব্যবস্থাপকীয় দক্ষতা কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন? কার্যবিভাজন নীতির ফলে কিভাবে কাজে দক্ষতা বাড়ে? ব্যাখ্যা করো। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্যনীতিটি ব্যাখ্যা করো। আদর্শ ব্যবস্থাপককে বিশ্বের সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা রাখতে হয় কেন? ব্যাখ্যা করো। ব্যবস্থাপকের দীর্ঘস্থায়ী সফলতা অর্জনে বিশ্লেষণমূলক দক্ষতা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ব্যবস্থাপনার নীতি কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। পারিশ্রমিকের নীতিটি ব্যাখ্যা করো। বিকেন্দ্রীকরণ অধস্তনদের গুরুত্ব বাড়ায়, ব্যাখ্যা করো। কল্পনা সংক্রান্ত দক্ষতা ব্যবস্থাপনার উচ্চ স্তরের জন্য অতি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। সমস্যা অনুধাবন দক্ষতা একজন আদর্শ ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। এছাড়াও তোমাদের 17টা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, তোমাদের 17টা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাদের কমন নিশ্চিতের জন্য আরও কিছু প্রশ্ন বলছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃত্ব ও দায়িত্বের ভারসাম্য বিধান করতে হয় কেন? অথবা সাংগঠনিক নীতিমালায় কর্তৃত্ব দায়িত্বের ভারসাম্য বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। কর্তৃত্ব বলতে নির্দেশ দেওয়ার বৈধ ক্ষমতাকে বোঝায়, আর দায়িত্ব বলতে সন্তোষজনকভাবে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা কর্তব্যকে বোঝায়।
কর্তৃত্ব অর্পণের ফলে ব্যক্তির উপর বিভিন্ন ধরনের দায়িত্ব অর্পিত হয়। এক্ষেত্রে বেশি কর্তৃত্ব দেওয়া হলে ক্ষমতা বা কর্তৃত্বের অপব্যবহারের হওয়ায় আশঙ্কা থাকে। আবার দায়িত্ব বেশি দিয়ে থাকলে কর্তৃত্বের অভাবে সেগুলো করতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার প্রয়োজনে দায়িত্ব কর্তৃত্বের মধ্যে ভারসাম্য এবং সমতা রাখা উচিত। ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্যনীতি গুরুত্বপূর্ণ কেন? নির্দেশনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, পারিশ্রমিকের নীতিটি ব্যাখ্যা করো। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগেই বলেছি কেন্দ্রীকরণ বলতে উচ্চ স্তরের ব্যবস্থাপকের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখাকে বোঝায়। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে না রেখে বিভিন্ন স্তরের ব্যবস্থাপকের কাছে দেওয়াকে বলা হয় বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণের ফলে প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের গুরুত্ব কমে যায়, কিন্তু বিকেন্দ্রীকরণের ফলে কর্মীদের গুরুত্ব বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ উচ্চ স্তরের নিতে হয় আর সহজ ও সাধারণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের উপর ছেড়ে দিতে হয়। অধিক মাত্রায় কেন্দ্রীকরণ কাজের গতিশীলতা হ্রাস করে কেন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিদ্ধান্ত গ্রহণের সব ক্ষমতা ব্যবস্থাপকের উচ্চ স্তরে থাকলে কেন্দ্রীকরণ বলে। অর্থাৎ আবারও বলছে, সিদ্ধান্ত গ্রহণের সব ক্ষমতা ব্যবস্থাপনার উচ্চ স্তরে থাকলে কেন্দ্রীকরণ বলে। কোনো প্রতিষ্ঠানে কেন্দ্রীকরণ নীতি অনুসরণে প্রাধান্য থাকলে অধস্তনদের গুরুত্ব কমে যায়, ফলে তাদের কাজের প্রতি আগ্রহ কমে যায়। এতে কাজের দক্ষতাও কমে যায়, আর দক্ষতার প্রভাবে সঠিকভাবে কাজ সম্পাদন সম্ভব হয় না। সুতরাং অধিক মাত্রায় কেন্দ্রীকরণ কাজের গতিশীলতাকে হ্রাস করে। তারপরের প্রশ্ন, জোড়াময় শিকল নীতি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই আনসার দেখতে পাচ্ছ। ব্যবস্থাপনায় শৃঙ্খলা নীতি বলতে কী বোঝো ব্যাখ্যা করো। প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত হয় কীভাবে ব্যাখ্যা করো। সাম্যের নীতি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। লক্ষ্য অর্জনে একতায় বল নীতি কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। নমনীয়তা নীতি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতিগুলো ব্যাখ্যা করো। হেনরি ফেওয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন ব্যাখ্যা করো। ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য হেনরি ফেওয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি ব্যবস্থাপকের 5টি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে পূর্ব অনুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। বর্তমানে এসব কাজ প্রতিটি প্রতিষ্ঠানের সর্বজন স্বীকৃত। এই কাজগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য পৌঁছাতে পারে। এছাড়া তিনি ব্যবস্থাপনার আরও 14টি মৌলিক নীতির কথা বলেছেন। এগুলো আজও সব প্রতিষ্ঠানে অনুসরণীয় বলে মনে করা হয়। হেনরি ফেওয়েল প্রবর্তিত ব্যবস্থাপনার কাজ ও নীতিমালার উপর ভিত্তি করে বর্তমান ব্যবস্থাপনায় আধুনিক পর্যায়ে উন্নতি হয়েছে। তাই তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। ব্যবস্থাপনায় দক্ষতা কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো, অথবা ব্যবস্থাপকের দক্ষতা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা পড়ে নিবা। দেখি অবশ্যই অ্যান্সার দেখতে পাচ্ছ। একজন ব্যবস্থাপককে কারিগরি দক্ষতা কেন প্রয়োজন ব্যাখ্যা করো, পড়ে নেবা। যোগাযোগ দক্ষতা একজন ব্যবস্থাপকের কেন প্রয়োজন হয় ব্যাখ্যা করো। আদর্শ বা ব্যবস্থাপককে বিশ্বের সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা রাখতে হয় কেন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ও সংশ্লিষ্ট ভূমিকা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। প্রশাসন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয় কেন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসন এবং ব্যবস্থাপকের মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই 40টা প্রশ্ন থাকবে। আশা করি তোমরা যদি বেশ কয়েকবার দেখো তাহলে তোমাদের পক্ষে ইজিলি বোঝা সম্ভব। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার জন্য ধন্যবাদ।